আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। অর্থবিল ২০২৬ সংসদে পাশ হয়েছে। সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থমন্ত্রীর প্রস্তাবে কণ্ঠভোটে বিল পাশ হয়। বিলে করমুক্ত আয় সীমা ৪ লাখ টাকা নির্ধারণ ও কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে। এর আগে বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জনগণের সম্পদ লুটকারীদের ছাড় দেয়া হবে না। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সংসদে স্থিরকৃত আকারে অর্থবিল ২০২৬ পাশ হলো। মাসব্যাপী আলোচনার পর সোমবার সংসদে পাশ হয়েছে অর্থবিল ২০২৬। এর আগে বিলের ওপর বিরোধী দলের সংসদ সদস্যদের জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। সুফল থেকে বঞ্চিত হবে না। সংসদের সমালোচনার মুখে ব্যাংক রেগুলেশন আইনের বিতর্কিত ধারাটি বাতিলের ঘোষণা দেন অর্থমন্ত্রী। ফলে ব্যাংকের মালিকানায় আপাতত ফিরতে পারছে না লুটপাটে জড়িতরা। আর্থিক কেলেঙ্কারির হোতাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিদেশে পাচার হওয়া ৭২,৩৪৩ কোটি টাকা ফিরিয়ে আনতে মালয়েশিয়া ও হংকংয়ের সাথে চুক্তি হয়েছে। ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় ৭২,৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। ১১টি অগ্রাধিকার মামলার মধ্যে ৬টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার বিধানও থাকছে না। তুলে নেওয়া হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের অগ্রিম আয়করের বিধানও। ব্যাংক রেগুলেশন আইন ২০২৬-এর ধারা ১৮ ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। নিজের সমাপনী বক্তব্যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বহু রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জের কথাও স্বীকার করেন অর্থমন্ত্রী। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শিক্ষার্থীদের দেশের গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করে প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে আগারগাঁওয়ে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা অর্জন করতে পারলে নিজেদের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়া যাবে। কর্মসূচির উদ্বোধন শেষে জাতীয় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্বোধনী আইডিয়া প্রদর্শনীর সূচনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর পাঠ্যক্রমে ভোকেশনাল শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। আমরা যেই কাজগুলো করতে চাইছি সব কিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে, তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। বাজেট বাস্তবায়নে দুর্নীতি ও লুটপাট বন্ধে অর্থ বছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার পরামর্শ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাজেটের উপর সাধারণ আলোচনার অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, যৌক্তিক কারণেই তারা সরকারের সমালোচনা করেন। ৩ মাস পর পর বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। ঘণ্টাব্যাপী আলোচনায় বিরোধী দলীয় নেতা আরও বলেন, সরকারি হাসপাতালে বেহাল অবস্থা জাতির জন্য লজ্জাজনক। তিনি বলেন, জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ, তাই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সরকারি বিরোধী দল যেন না দেখা হয়। নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের প্রধানমন্ত্রী বিশেষ দৃষ্টি কামনা করেন জামায়াতের আমির। এছাড়া ভোলা বরিশাল সেতু এবং ঢাকা সিলেট মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। এটা জুলাই টু জুন হওয়ার কারণে এবং শেষের দিকটা বন্যা দুর্যোগ থাকার কারণে তাড়াহুড়া করে অর্থ ছাড়া হয়, পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হবে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার।
একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুপ্ত রাজনীতি শুরু করে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা এবং অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এমন অভিযোগ করেন। এর আগে ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। বিক্ষোভ সমাবেশে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ ৮ অভিযোগে জাসদ সভাপতি ও ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী হাসানুল হক ইনুর মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে আগামীকাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ রায় ঘোষণা করবে। গত ১৩ মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ইনুর বিরুদ্ধে আনা ৮টি অভিযোগের মধ্যে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ আন্দোলনকারীদের ওপর হামলায় উস্কানি দেয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া, কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ অন্যতম। গত বছরের ২রা নভেম্বর হাসানুল হক ইনুর বিচার শুরু হয়। বর্তমান সরকার জুলাইকে ধারণ করে না বলেই এ নিয়ে কোনো কর্মসূচি নেয়নি এমন অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় বাংলা মোটরে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, গণভোট নিয়ে বর্তমান সরকার ১৮০ ডিগ্রি ইউটার্ন নিয়েছে। দেশ গড়তে জুলাই জাগরণ নামে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এই সংবাদ সম্মেলনে জুলাই জাগরণ বাস্তবায়ন কমিটি এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি, দেয়াল লিখন, জুলাই ফুটবল স্মৃতি ম্যাচ, জুলাই নারী সমাবেশ, শহীদদের কবর জিয়ারত এবং দোয়া ও মোনাজাত। পাশাপাশি ফ্যাসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল, হ্যাশট্যাগ থেকে গণঅভ্যুত্থান, সংবাদে গণঅভ্যুত্থান ও প্রবাসে জুলাই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গণভোট বাস্তবায়নের একদম 180 ডিগ্রি ওনারা অবস্থান নিয়েছে। মানুষ যেটির জন্য ভোট দিয়েছে ওনারা সেইখান থেকে সরে এসছেন। ওনারা সেটি বাস্তবায়ন করবে না। ওনারা অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। আবার একই সাথে সাথে আপনারা দেখেছেন এই যে আর মাত্র 2 দিন রয়েছে, সরকার থেকে এই জুলাই বিষয়ে কোনো ধরনের কর্মসূচি আমরা দেখতে পাইনি। তো সেটি আসলে জনগণ মূল্যায়ন করবে এবং তারা যে ইতিহাসের ন্যায্যতা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে, এটি মানুষের সামনে প্রত্যেক দিন ক্রমশ বেশি করে প্রকাশিত হচ্ছে। রাজনৈতিক আশ্রয় একটি দল নারীর প্রতি সহিংসতা সহ দেশে বিশৃঙ্খলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানিয়েছেন, জুলাই ৩৬ দিনে দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন, গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে শিবির। ছাত্রদলের বিরুদ্ধে ক্যাম্পাসে বিশৃঙ্খলার অভিযোগ আনেন তিনি। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হওয়ায় বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় 1%। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে $72.2। এর আগে গেল শুক্রবার বিশ্ববাজারে জ্বালানির দাম ইরান যুদ্ধ শুরুর আগ পর্যায়ে পৌঁছেছিল। জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান একক নিয়ন্ত্রণের ঘোষণাও তেলের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।